আমি শারীরিকভাবে অক্ষম বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি দিইনি আমি তোমাকে? যখন যা চেয়েছো তাই দিয়েছি। কিসের অভাব রেখেছি তোমাকে? সবই দিয়েছ, শুধু ভালোবাসাটা বাকি ছিল। তাই বলে এভাবে চলে যাবে? এটা তো আমার দোষ না, তাই না? এটা প্রাকৃতিকভাবে হয়েছে। আমি ডক্টর দেখে চিকিৎসা করে নেব। আমি এত কিছু জানি না। আমি ডিভোর্স চাই নেহাল। ঠিক আছে, তুমি যখন ডিভোর্সই চাইছো তাহলে তাই হবে। নেহাল আর কথা বাড়ল না। নেহাল জানে নিশা জেদি আর একরোখা টাইপের, যেটা বলেছে করেই ছাড়বে। নিশা ব্যাগ গোছাচ্ছে, বাপের বাড়ি চলে যাবে। কাল উকিলের সাথে দেখা করবে সে। ঝামেলাটা যত তাড়াতাড়ি মেটানো যায় ততই ভালো। এই সম্পর্কটা এখন নিশার কাছে বিষের মতো লাগছে। গ্রামের মেনিশা ছোটবেলা থেকেই বাবা মায়ের কড়া শাসনে বড় হয়েছে। কলেজ জীবনে প্রেমের প্রস্তাব পেয়েছে অনেক, কিন্তু পরিবারের ভয় কখনো এসবের মধ্যে যায়নি। সব মেয়েরই স্বামী সংসার নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে। নিশাও তার ব্যতিক্রম নয়। বিয়ের আগের দিন পর্যন্ত নিশা অনেক জল্পনা কল্পনা করে কাটিয়েছে, কিন্তু বাসর রাতে যখন নেহাল বলল সে শারীরিকভাবে অক্ষম, তখন নিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা মা কি জেনে শুনেই এমন ছেলের সঙ্গে তার বিয়ে দিল? বাসর রাতে নেহাল নিশাকে স্পর্শও করেনি, সাধারণ কিছু কথা বলে ঘুমিয়ে পড়ে। বিষয়টা নিশাকে খুব কষ্ট দেয়। না হয় সে অক্ষম, তাই বলে গল্প করে রাতটা পার করা যেত না? নিজেদের ভালো লাগা পছন্দ অপছন্দ শেয়ার করা যেত না? তবুও সবকিছু মেনে নিয়ে পরিবারের মুখের দিকে তাকিয়ে চুপচাপ সংসার করে যাচ্ছিল নিশা। এই একটা কারণেই যে নেহালকে ছাড়লে দুই পরিবারের সবাই খুব কষ্ট পাবে। নেহালের চাকরির জন্য ওকে বাইরে থাকতে হয়, তাই বিয়ের পর নেহালের বাবা মা নিশাকে নেহালের সাথেই পাঠিয়ে দেয়। দুজনের সংসার শুরু হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, শুধুমাত্র ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক ছিল না। নেহাল নিশার সাথে দরকারের বেশি কোনো কথা বলতো না। নিশা যতটা সম্ভব চেষ্টা করতো নেহালের মন জুগিয়ে চলতে, কিন্তু নেহালের দিক থেকে কোনো আগ্রহই ছিল না। নিশা বুঝতে পারছিল নেহালের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কম, তাই ও এটা সহজভাবেই মেনে নেয়। মন দিয়ে সংসার করছিল। সংসারটা সেদিনের আগে পর্যন্ত ভালোভাবেই চলছিল, যেদিন নিশা নেহালকে ফোন করে বলতে শুনে নেয়। সেদিন নিশা বাইরে গিয়েছিল, ওর এক বান্ধবীর বাড়ি ওই শহরেই ছিল। নেহালের অনুমতি নিয়েই নিশা বান্ধবীদের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু সেখানে গিয়ে তালা দেখে। বান্ধবীর ফোনটাও বন্ধ, তাই ও বাড়িতে ফিরে আসে। নেহাল দরজাটা ভেতর থেকে আটকাতে ভুলে গিয়েছিল। নিশা ঘরে ঢুকতেই শুনতে পেল নেহাল কারোর সাথে ফোনে কথা বলছে। প্লিজ সোনা, বোঝার চেষ্টা করো। ওকে ডিভোর্স না দিলে তোমাকে বাবার সঙ্গে দেখা করাতে পারবো না। ওদের কাছে তোমাকে কী বলে পরিচয় দেবো আমি? আর কিছুদিন অপেক্ষা করো শোনা। আমি ওকে বলেছি আমি শারীরিকভাবে অক্ষম। ওর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। কিছুদিন পর দেখবে ও নিজে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি। নিশার মাথায় যেন দ্বিতীয়বার আকাশ ভেঙে পড়ল। একটা সম্পর্ক ভাঙার জন্য এত বড় মিথ্যা! আর ভাঙতেই যখন হবে তখন সম্পর্কে জড়ানোর দরকার কি ছিল? নিশা কিছুই বুঝতে পারছিল না। চুপচাপ বাড়ির বাইরে চলে গেল। একটা পার্কে গিয়ে বসে থেকে ইচ্ছে মতো কাঁদল, কিন্তু সমাধান বের করতে পারল না কোনো। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বাড়ি ফিরল। নিশা বাড়ি ফিরতেই নেহাল বলল, বান্ধবীর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, দেখা হলো অনেক দিন পর। এত এত গল্প করলাম। তাহলে চেহারার অবস্থা এমন করে দেখাচ্ছে? পুরনো বান্ধবী তো, ছাড়তেই চাইছিল না, জোর করে চলে আসলাম। তাহলে আজকে ওখানে থেকে যেতে পারতে। তোমার বাইরে খেতে সমস্যা হয়, তাই চলে আসলাম। আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। রোজকার মতো খাবার খেয়ে শুয়ে পড়ল। তেমন কোনো সম্পর্ক না থাকলেও এতদিন এই মানুষটার সাথে এক বিছানায় ঘুমাতে নিশার কোনো দ্বিধা কাজ করেনি, কিন্তু আজ সংকোচ হচ্ছে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে নিশার। নেহাল, হ্যাঁ, বলো। ঘুমিয়ে গেছো? না। একটা কথা জানার ছিল। হুম, বলো কি বলবে? তুমি যখন শারীরিকভাবে অক্ষম, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? তখন বিয়েটা আটকাতেই পারতে। আগে অনেকবার বিয়েটা আটকিয়েছি, কিন্তু এবার মা বাবা আমাকে না জানিয়ে সব ঠিক করে ফেলেন। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন করেন। আমাকে কিছু বলার সুযোগই দেননি। ও আচ্ছা, আমাকে বললেই পারতে, আমি বিয়েটা আটকে দিতাম।
সেটাও চেষ্টা করেছি, কিন্তু বাবা মা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে তোমার সঙ্গে কথা বলতে দেননি। তাহলে আমরা কি সারা জীবন এভাবেই থাকবো? তোমার ইচ্ছা, তুমি চাইলে অন্য কারোর সঙ্গে নতুন করে জীবনটা শুরু করতে পারো। নিজের অক্ষমতার জন্য তোমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। নিশা শুধুই অবাক হচ্ছে। কত সহজভাবে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে নেহাল। বোঝার উপায় নেই যে এর পুরোটাই নাটক। এভাবে চলতে পারে না, কিন্তু কী বা করবে সে? কে বিশ্বাস করবে ওর কথা? ওর জীবনটা তো শেষ হয়েই গেল। আর নেহাল, একটা মেয়ের জীবন নষ্ট করার আগে ওর একবারও বুক কাঁপলো না? এতটাই সহজ সব কিছু। ও প্রয়োজনে ওর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেত, তবু তো নিশার জীবনটা এমন হতো না। মিথ্যে একটা সম্পর্কের মাঝে আছে দুজন, যার পুরোটাই নাটক। ঠিক আছে, তবে তাই হোক। নেহাল যা চাচ্ছে তাই হবে। নিশা নিজেই সরে যাবে নেহালের জীবন থেকে। কয়েকদিন ধরেই নিশা ভাবছে নেহালকে কথাটা বলবে, কিন্তু যতবারই বলতে যাচ্ছে বুকের ভেতর একটা শূন্যতা কাজ করছে। কত আশা, কত স্বপ্ন নিয়ে সংসার সাজিয়েছিল সে, কিন্তু নেহালের জন্য সবটাই খেলা। একটা মেয়ে জানে সংসার ভাঙার কষ্ট কেমন। সব চেষ্টার পর নিশা নেহালকে বলেই দিল, আমার ডিভোর্স চাই। কি বলছো তুমি? আমি তোমার সাথে থাকতে পারবো না। নিশা, প্লিজ এমনটা করো না। বাবা মা খুব কষ্ট পাবেন। আমি নয় ডক্টর দেখাবো, চেষ্টা করব আমার অক্ষমতাটা কাটিয়ে উঠতে। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। এসব বলে লাভ হবে না, আমি আলাদা হতে চাই। নেহাল অনেক অনুনয় বিনয় করলো নিশার কাছে, চোখে জলও ফেলল। কিন্তু নিশা ভালোভাবেই বুঝতে পারছিল এর সবটাই নাটক। এমনকি অভিনয় করে চোখের জলও ফেলছে নেহাল। সত্যিই অসাধারণ। এভাবে কয়েকদিন অভিনয় করার পর নিশা আর নেহালের ডিভোর্স হয়ে গেল। নেহাল মুক্তি পেল অবশেষে, কিন্তু সবার সামনে নিশাকে দোষী করল। বলল নিশার অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, তাই নেহালকে মিথ্যে অপবাদ দিয়ে চলে যাচ্ছে নিশা। নিশার কথা কেউ বিশ্বাস করল না, কারণ নেহাল অক্ষম নয়। সবাই নেহালের কথাই বিশ্বাস করল। আর এই অপমানের সবটুকু নিশা মাথা পেতে নিল, কারণ এই সমাজ নেহালদের কথাই বিশ্বাস করে। নিশার মতো ডিভোর্সি মেয়েদের কেউ বিশ্বাস করতে চায় না। ওরা যে মেয়ে। কই গো, চা হলো? এই তো আসছি। দেরি হয়ে যাচ্ছে, জলদি আনো বউ। চায়ের কাপটা এগিয়ে দিয়ে নিশা মুচকি মুচকি হাসছে। তা দেখে অভি বলল, হাসছো কেন? আমি তো তোমার বউই, তাই না? তাহলে এটা বলে ডাকার কি আছে? বউকে বউ বলে ডাকবো না তো কি বলে ডাকবো? অন্য কিছু বলেও তো ডাকতে পারো, যেমন আমার নাম ধরে। আমার বউ আমি যখন যা ইচ্ছা তাই বলে ডাকবো। আচ্ছা বাবা, তাই হবে। এখন চা শেষ করে বের হও, দেরি হয়ে যাচ্ছে। আমার বউটাকে রেখে তো যেতে ইচ্ছে করছে না, তার উপর আবার মা হতে চলেছে। এখন তার বেশি যত্ন নিতে হবে। মা আছেন তো, তাই না? আমার কোনো সমস্যা হলে মাকে বলবো। মা বুড়ো মানুষ, উনি আর কতটুকু তোমার খেয়াল রাখতে পারবেন? শিমু থাকলে চিন্তা ছিল না, কিন্তু ওকে তো বিয়ে দিয়েছি। তো কেমন আছে আমার ননদিনী? কথা হয়েছে ওর সাথে? হ্যাঁ, কালই তো কথা হলো। বলছিল আজ নাকি ওরা আসবে, হয়তো এতক্ষণে বেরিয়ে পড়েছে। আজ আসবে? দুজনেই আসছে? আমাদের বিয়ের সময় শিমুর হাজবেন্ড আসেনি, ছুটি পাননি। ওনাকে এখনো দেখতে পেলাম না। আজ তাহলে ফাইনালি দেখা হচ্ছে। কথার মধ্যেই নিশার বর্তমান স্বামী অভির ফোনে একটা কল এলো। 6 মাস হলো ওদের বিয়ে হয়েছে। স্বামী হিসাবে খুব ভালো অভি। স্ত্রীকে যতটা ভালোবাসা উচিত তার সবটুকুই বাসে, হয়তো বেশিই ভালোবাসে। নিশার কোনো চাওয়া অপূর্ণ রাখে না সে। ওর ভালোবাসার প্রথম স্বামীর কথা ভুলেই গেছে নিশা। নিশা ভুলে গেছে তার প্রতারণার কথা। কি বললেন? কিভাবে হলো? কোথায় এখন ওরা? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কে ফোন করেছে? শিমুর ফোন থেকে একটা লোক কল করেছে, ওদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বলো কি? আমাদের এক্ষুনি যেতে হবে। তুমি এই অবস্থায় যাবে? হ্যাঁ যাবো, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি বাড়িতে থাকো, আমি গিয়ে তোমাকে জানাচ্ছি। না, আমি যাবই। নিশার জেদের জন্য অভি ওকে সাথে নিয়ে গেল। হাসপাতালের বেডের সামনে দাঁড়িয়ে নিশা থ হয়ে গেল। এই যে ওর প্রথম স্বামী নেহাল, মানে নিশার এক্স হাজবেন্ড ওরই ননদের স্বামী। এসব কি দেখছে নিশা?
নেহাল অজ্ঞান হয়েছিল, তাই ও নিশাকে দেখেনি। কিন্তু নিশা নেহালকে দেখে নিজেকে সামলাতে পারল না, মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু মাটিতে পড়ার আগেই কেউ ওকে ধরে ফেলল। ঝাপসা চোখে দেখল ওর স্বামী অভি ওকে জড়িয়ে ধরে আছে। অভির বুকেই নিশা জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর দেখলো নিশা হাসপাতালের বেডে শুয়ে আছে, পাশে ওর শাশুড়ি আর অভি। এখন কেমন লাগছে বউ? ভালো। বলেছিলাম তো তোমাকে আসতে হবে না, শুনলে না তো। এখন দেখলে আমার কথা না শুনলে কি হয়। সরি গো। হয়েছে, সরি বলতে হবে না। তোমার যে কিছু হয়নি এটার জন্য উপরওয়ালার কাছে অনেক অনেক ধন্যবাদ। শিমুরা কেমন আছে? শিমুর হাত ভেঙে গেছে, ডক্টর বলেও মাঝখানে সময় লাগবে সারতে। আর ওর জামাই, ওনার কি অবস্থা? নেহালও আহত হয়েছে, তবে ওর ইন্টারনাল প্রবলেমটা বেশি হয়ে গেছে। মানে কি প্রবলেম? ডক্টর বলেছে ও কখনো বাবা হতে পারবে না। অ্যাক্সিডেন্টের কারণে ওর বাবা হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ও অক্ষম হয়ে গেছে। নিশা কি বলবে ভেবে পেল না। নিজের সাথে হওয়া অবিচারের জন্য খুশি হবে, নাকি ননদের সাথে হওয়া অবিচারের জন্য দুঃখ করবে? আচ্ছা, শিমুর সাথে কি সত্যিই অবিচার হয়েছে? হয়তো শিমু জানে না যে নিশা মানে ওর বৌদি ওর স্বামীর প্রথম স্ত্রী, কিন্তু সেও তো কোনো না কোনো মেয়ে ছিল। নিশার ডিভোর্সের জন্য কি শুধুমাত্র নেহাল দায়ী ছিল? শিমুর কি একটুও দোষ ছিল না? একটা মেয়ের সংসার ভেঙেছে ও। বয়ফ্রেন্ড বিয়ে করার পরও তার সাথে প্রেমের সম্পর্ক রেখেছে, তাকে ডিভোর্স দিতে বলেছে। না, আর কিছু ভাবতে পারছে না নিশা। মাথাটা খুব ব্যথা করছে, একটু ঘুমানো দরকার। ওই অ্যাক্সিডেন্টের কিছুদিন পর নেহালের আবার ডিভোর্স হয়। মানে নিশার ননদ শিমু নেহালকে ডিভোর্স দেয়। শারীরিকভাবে অক্ষম একটা ছেলের সাথে শিমু সংসার করবে না। নেহালের সাথে থাকলে কখনো সে মা ডাক শুনতে পাবে না। সময় বদলা নেয়, নিয়তিও বদলা নেয়, সত্যিই নেয়। হয়তো একটু তাড়াতাড়ি, আর না হয় একটু দেরিতে, কিন্তু বদলা ঠিকই নেয়।